আমরা হতাশ হচ্ছি। হতাশা আসলেই বাস্তব, শুধু আমি না, সাধারণ লোকের মধ্যে এক ধরনের হতাশা হচ্ছে। জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে, বিদ্যুৎ সমস্যার সমাধান হচ্ছে না। এটা আগের সরকারের হেরিটেজ, আগের সরকারের কারণেই হচ্ছে। এটা তো বললে তো হবে না। পুলিশ বাহিনী এখনো তার আত্মবিশ্বাস ফিরে পায় নাই। রাত্রে দেখা যায় যে গ্রামের দিকে পুলিশ বের হয় না, এবং গ্রামে যেমন ডাকাতি হয়, ডাকাতি শুরু হয়ে গেছে। আপনার মব হয়, এখনো তো মব হয়, এখনো তো লোকজনকে মারা হয়, এখনো আপনার ফলস কেস দিয়ে মানুষকে হেনস্থা করা হয়। লক্ষ লক্ষ লোক ভুয়া মামলার কারণে এদিক সেদিক পালিয়ে বেড়াচ্ছে। যদি বাংলাদেশের জন্য ভালো চায় এবং দেশের জনগণের যদি সুখ শান্তি চায়, তাহলে তো প্রত্যেক গভর্নমেন্টের উচিত তার প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক মেনটেন করা। জিওপলিটিক্যাল অনেক সমস্যার আমাদের জন্য সৃষ্টি হতে পারে। আমরা আমরা চাইবো তো যে ভারতের সাথে একটা সুসম্পর্ক থাকুক, এবং বাংলাদেশের সাথে ভারতের অনেক অর্থনৈতিক বিষয় আছে, গ্যাসের বিষয় আছে, বিদ্যুতের বিষয় আছে। ভারত থেকে আমরা 3000 মেগাওয়াট বিদ্যুৎ আনি। আদানির ধরেন 1500 মেগাওয়াট, কিন্তু ভেড়ামারা, তারপরে ত্রিপুরা এবং নেপাল থেকেও 40 মেগাওয়াট বিদ্যুৎ আসে ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে। সুতরাং এখানে সম্পর্কটা থাকা ভালো, যাতে ভারতও সুবিধাপ্রাপ্ত হয়, বাংলাদেশও সুবিধাপ্রাপ্ত হয়। আমাদের এই সরকারের তো 180 দিন হলো, 6 মাস। 6 মাসের মূল্যায়ন নানাভাবে করছে, সরকার নিজেও করেছে, এবং জামাত ইসলাম করেছে, এবং ইসলামী আন্দোলন করেছে। ব্যক্তি হিসেবে আমাদেরও একটা প্রত্যাশা ছিল। 6 মাসের মাথায় এসে আপনার প্রত্যাশার কতটুকু মিটেছে, এবং আপনি সরকারকে কিভাবে দেখছেন 6 মাস পরে এসে? না, আমরা তো আশা করেছিলাম। আপনি দেখুন যে আমাদের জাতীয় জীবনে একটা দুর্যোগময় পরিস্থিতি পাস করতেছে। আপনার 2024 সালে জাতি একটা সরকারের উপরে অনাস্থা দিল। জাতি সেই সরকারকে দেশ ছাড়া করে দিয়েছে, শেখ হাসিনা সরকার। তারপরে 2025 সালে আর একটা সরকার, ইউনূস সরকার, সেখানেও মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু ইউনূস সাহেব যেটা করলেন, উনি দুর্নীতির একেবারে মেলা বসায় দিলেন, এবং নিজেও দুর্নীতির সাথে জড়িত হয়ে গেলেন, মব কালচার সৃষ্টি করলেন। একটা জেনারেশনকে উনি দুর্নীতিবাস, নীতিহীন করে চলে গেলেন, ওনাকে জাতি সরিয়ে দিল। তারপরে আসলো একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো। ট্রাডিশনালি একটা দল যেভাবে আসে ঠিক সেইভাবে আসছে। জাতি কিন্তু অনেক আশা করছে, সেই সাথে সাথে আমিও অনেক আশা করছি যে এবার হয়তো আমরা আমাদের নতুন গণতান্ত্রিক পথে, সুশাসনের পথে একটা যাত্রা শুরু হবে। তবে 6 মাস যথেষ্ট সময় না একটা সরকারকে ফাইনাল এভালুয়েশন করার। কিন্তু কিছু কিছু ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে হতাশ। যেমন দুর্নীতি তো আগের মতো আছে, অনেক ক্ষেত্রে বলা হয় বেশি আছে। আবার যে চাঁদাবাজি কিন্তু কমাতে পারে নাই এই সরকার, চাঁদাবাজি কমাতে পারে নাই। আরেকটা জিনিস দেখুন, আমি তো ব্যক্তিগত ভাবেই জানি যে বিষয়গুলি, যে যে বালু লুটের মহোৎসব চলতেছে, মারামারি হচ্ছে, গোলাগুলি হচ্ছে, নদীর ভাঙ্গন শুরু হয়ে গেছে। আপনার সেইখানে মাদারীপুরে দেখলাম গত পরশুদিন আপনার মশাল মিছিল হয়েছে, কারণ ওইখানে আড়িয়াল খাতে ব্যাপকভাবে আপনার অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যার ফলে বাঁধ ভেঙে যাচ্ছে। নদীর পাড়ের লোকেরা, ভাঙনে যে কি ব্যাপক ক্ষতি হয় সেটা তো অনেকে বুঝে না। ভাঙনে সবকিছু চলে যায়, কিছু থাকে না। এখন এইখানে সরকার কি করতে পারছে? কিছুই করতে পারে নাই। কোন রকমেরই কোন কার্যক্রম আমরা দেখতেছি না। এইসব কিছু কিছু বিষয়, আরো অনেক বিষয় আছে। আমরা হতাশ হচ্ছি। হতাশা আসলেই বাস্তব, শুধু আমি না, সাধারণ লোকের মধ্যে এক ধরনের হতাশা হচ্ছে। জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে, বিদ্যুৎ সমস্যার সমাধান হচ্ছে না। এটা আগের সরকারের হেরিটেজ, আগের সরকারের কারণেই হচ্ছে। এটা তো বললে তো হবে না। সরকার তো বর্তমান সরকার, এবং আগামী 15 দিনের মধ্যে কি বিদ্যুৎ সমস্যার সমাধান হবে? অনেক জায়গায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে এই গরমের ভিতরে। এখন বিদ্যুৎ কেন্দ্রিক হয়ে গেছে মানুষজন ধরেন সব বাসায় এসি না থাকুক, ফ্যান তো আছে, ফ্যান তো চলতে হবে। এবং বিল্ডিং তো সেইভাবেই তৈরি হয়েছে। আগের দিনের যে বাড়ি ঘরগুলি ছিল খোলামেলা,
খোলামেলা ছিল সেইভাবে। এখন অনেক বাসাই হচ্ছে একেবারে মানে কি বলবো, জানলা কপাট খুবই কম, জানালা কম, তারা ফ্যানের উপরে কিংবা এসির উপরে নির্ভর করে। এখন এই যে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, এটার কারণটা কি? কারণটা আমাদের যে গোড়াতেই গলত ছিল, শেখ হাসিনা সরকার যে সমস্যাটা সৃষ্টি করে গেছে, সেই সমস্যাটা হচ্ছে যে বিদ্যুৎকে সম্পূর্ণভাবে আপনার বিদেশ নির্ভর করছে। যেমন ভারত থেকে আপনার 3000 মেগাওয়াট বিদ্যুৎ আসবে, তার মধ্যে 40 মেগাওয়াট আবার নেপাল থেকে আসবে, কিন্তু ভারতীয় ট্রান্সমিশন লাইন ইউজ করে। তারপরে আপনার যে গ্যাস উত্তোলনকে বন্ধ ছিল, গ্যাস গ্যাস উত্তোলন বন্ধ থাকার ফলে বা স্লো ছিল, আপনার ডোমেস্টিক গ্যাস উৎপাদন কিন্তু কমে গেছে। এখন কি হচ্ছে যে সবচেয়ে দামি জ্বালানি যে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি, দুইটা টার্মিনালের মাধ্যমে আসে, দুই টার্মিনালের মাধ্যমে এসে এটাকে রিগ্যাসিফিকেশন করে, সেটা পাইপলাইনে দেয়, কারখানায় দেয়, এবং আমাদের যে ওই বাড়ি ঘরের যে গ্যাস সিলিন্ডার গ্যাস, এইসবে তারা সিলিন্ডার গ্যাস আবার অন্য সিস্টেম, এইগুলি তারা কি করতেছে। জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার যে একটা মাস্টার প্ল্যান ছিল, সেই মাস্টার প্ল্যানকে সম্পূর্ণভাবে ইগনোর করে কমিশন খাওয়ার জন্য এই কায়দাটা করছে। তারা দেশে বিদ্যুৎ উৎপাদন করতে দেয় নাই, দেশে বিদ্যুতের উৎপাদন করতে পারতো। আমাদের যে খনি ছিল, খনি থেকে কয়লা উঠিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে আমাদের কিন্তু অনেক সাশ্রয়ী হতো এবং আমরা সেলফ সাফিসিয়েন্ট হতে পারতাম। কোথাকার কতগুলি লোক তারা এসে বললো কি এনভায়রনমেন্ট ধ্বংস হয়ে যাবে। এনভায়রনমেন্টে কি বোঝে এইসব লোকজন? তারা কেউ কোনোদিন ইকোলজি পড়ছে, এনভায়রনমেন্ট পড়ছে? এইসব লোকজন রাস্তায় নামে আপনার আমাদের যে দেশীয় কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের বিরুদ্ধে তারা চলে গেছে। তারা দেশটাকে সম্পূর্ণভাবে, বলতে গেলে সম্পূর্ণভাবে এখন আপনার আংশিকভাবে, হলে সত্য কথা বলতে গেলে বলতে হবে, দেশ এখন আংশিকভাবে বিদ্যুতের জন্য বিদেশ নির্ভর। কয়লা নিজেদের কয়লা হবে না, কিন্তু বিদেশি কয়লা এনে কয়লা চালাবে। জি ঠিক আছে, এগুলো আমরা বুঝলাম, কিন্তু আমি বলতে চাচ্ছি যে মানে কেবল জ্বালানিতে সমস্যা আছে, কিন্তু অন্যান্য যে ক্ষেত্রগুলিতে আমি বলতে চাচ্ছিলাম যে সরকারের আপনি 6 মাসের পারফরমেন্স নিয়ে আলোচনা করছিলাম আমরা। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বলেন, অথবা শিক্ষা ক্ষেত্রে বলেন, অথবা আপনার বিভিন্ন অন্যান্য যে আপনার সামাজিক সুরক্ষা যে বিষয়গুলো আছে, এগুলোর ক্ষেত্রেও আপনার পারফরমেন্স নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আপনি কি চাইছেন? আপনি সব মিলিয়ে ছোট করে বলেন যে আসলে আপনার পারফরমেন্স আপনি হ্যাপি কিনা? আচ্ছা, না, সেখানে তো আশার কিছু নাই। আপনি দেখেন পুলিশ বাহিনী এখনো তার আত্মবিশ্বাস ফিরে পায় নাই। রাত্রে দেখা যায় যে গ্রামের দিকে পুলিশ বের হয় না, এবং গ্রামে যেমন ডাকাতি হয়, ডাকাতি শুরু হয়ে গেছে। আপনার মব হয়, এখনো তো মব হয়, এখনো তো লোকজনকে মারা হয়, এখনো আপনার ফলস কেস দিয়ে মানুষকে হেনস্থা করা হয়। লক্ষ লক্ষ লোক ভুয়া মামলার কারণে এদিক সেদিক পালিয়ে বেড়াচ্ছে। এগুলি থেকে আপনি কি মানে 6 মাসের পারফরমেন্স দেখে আপনি কি মানে পরবর্তী সময়ের জন্য কি আশা ছেড়ে দিচ্ছেন, নাকি আশা ছাড়ছেন না? না, আমি আশা ছাড়বো না। আমি মনে করি যে একটা নির্বাচিত সরকার আসছে, তাদেরকে 6 মাস পার হয়ে যাওয়ার পরে আমি এই সমালোচনাটা করলাম, তারা যেন কারেক্ট হইতে পারে, তারা জন্য এই সেক্টর গুলিকে আমি আলোচনা করলাম। আরো অনেক সেক্টর আছে, এবং তাদের তো সবচেয়ে হচ্ছে কি যে এই সমালোচনার সাথে সাথে আমি আরেকটা কথাও বলি, যে এই সরকারের যদি বড় ধরনের সাকসেস হয়ে থাকে, সেটা হচ্ছে কি যে এখন কোন লোক আর ভয় পায় না যে আমি সরকারের সমালোচনা করলে রাত্রে এসে আমাকে উঠিয়ে নিয়ে যাবে, এই বাহিনী, কোন বাহিনী এসে উঠিয়ে নিয়ে যাবে এবং আমাকে গুম করে দিতে পারে। যেমন আপনার আগে তো হামেশা এই ধরনের ঘটনা ঘটছে, সেটা হচ্ছে না। আপনার ক্রস ফায়ার হচ্ছে না, আপনার পুলিশ মিছিলকারীদের উপরে নির্বিচারে গুলি করছে না। এই যে মানবাধিকারের ক্ষেত্রে যে উন্নতিটা হয়েছে, যদিও সরকার নিজেরা এটা বলে না, কিন্তু আমি মনে করি কি যে এটা একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট হয়েছে সরকারের জন্য। এই ধারাটা কিন্তু বজায় রাখতে হবে। তার মানে এই না যে হয়ে গেছে একেবারে সবকিছু শেষ হয়ে গেছে, তা না। এই ধারাটা বজায় রাখতে হবে। মানবাধিকার, তারপরে বাক স্বাধীনতা, মানুষের কথা বলার অধিকার, মানুষের চিন্তার অধিকার, মানুষের জীবনের অধিকার, এইগুলি সরকার
এনশিওর করতে পারছে। তবে মব কালচারটা যদি তারা করতে পারতো, কঠিন ভাবে দমন করতে পারতো, তাহলে আমি এই সেক্টরের সরকারকে বেশ দিতাম। তারপরেও আমি মনে করি কি যে উই হ্যাভ অ্যাচিভড এ লট। মঞ্জুর ভাই, আপনি দেখেছেন একটা জিনিস, গত কদিন ধরে আলোচনা হচ্ছে এটা নিয়ে, যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ভারত সফরে যাবেন কি যাবেন না। ভারতের দিক থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, নানা ধরনের আশঙ্কার কথা বলা হচ্ছে, এবং এমনও বলা হচ্ছে যে এটাই না, এবার না গেলে আগামীতে সংকট আরো বাড়বে, দুই দেশের সম্পর্ক একটা সন্ধিক্ষণে উপস্থিত হয়েছে। এ ধরনের নানা ধরনের রিপোর্ট আমরা ভারতীয় মিডিয়াতে দেখছি, বিশ্লেষণও দেখছি। সেখানে উদ্বেগের পাশাপাশি এক ধরনের প্রচ্ছন্ন হুমকিও যেন আমি দেখছি, যে এবারেই তোমার জন্য শেষ সুযোগ, আসলে আসো, না আসলে গেলা, এই ধরনের নানা ধরনের আমার কাছে একটু হুমকির মতো মনে হচ্ছে। তো প্রশ্নটা হলো যে বাংলাদেশের পক্ষ থেকে যে শর্তগুলি দেওয়া হয়েছে, সেই শর্তগুলো কতটুকু আসলে কূটনীতি সুলভ, কতটুকু আমাদের রাষ্ট্রীয় স্বার্থের অনুকূলে থাকবে, অথবা না গেলে পরে যে আলোচনাই আপনি না করেন, তাহলে পেন্ডিং যে ইস্যুস গুলো আছে সেগুলোর সলিউশন আপনি কিভাবে আশা করতে পারেন? তো এইগুলো মিলিয়ে আপনার মূল্যায়নটা কি, যাওয়া না যাওয়ার ব্যাপারটা নিয়ে? এখানে যে বিষয়টা এই মুহূর্তে এটা একটা চলমান বিষয়। ভারত কিংবা বাংলাদেশ কিন্তু এখনো বলে নেই যে এই সফরটা ক্যান্সেল হয়ে গেছে কিংবা পোস্টপোন হয়ে গেছে। ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তিনি বলেছেন যে আলোচনা চলছে, এবং তাদের প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে এই সফরটাকে তিনি মেমোরেবল করতে চান। এট দ্য সেম টাইম বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সফরটা করার জন্য ভারতের এই একটা পরিবেশ সৃষ্টি করা, কন্ডিউসিভ এবং প্রপিশিয়াস, অর্থাৎ মানে একটা শুভ বিষয় আর কি চাচ্ছেন, যে তারা চাচ্ছেন যে বিষয়টা যেন সহজ হয়। এইখানে কিন্তু একটা ডিপ্লোম্যাসি চলতেছে। এর মাধ্যমে কিন্তু বাংলাদেশ বলছে না যে আমরা যাব না, আবার ভারতও বলছে না তুমি যদি না আসো তাহলে আর সফর কোনোদিন আর সম্পর্ক ভালো হবে না। যে কথাগুলি বলা হচ্ছে, যে বলে দিচ্ছে যে 21, 22, 23 অগস্টের মধ্যে না গেলে আর কখনোই স্লট পাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি, 8 ঘন্টার, এগুলি কিন্তু ভারতের অফিসিয়াল কোনো কথা না। এগুলি বিভিন্ন রকমের পত্র পত্রিকা, মিডিয়া এগুলি বলছে। অফিসিয়ালি হচ্ছে যে আলোচনা চলছে, পেন্ডিং। এখন বাংলাদেশ যে বিষয়টা উল্লেখ করেছে, আগে উল্লেখ করেছে, যে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং প্রত্যাবর্তন না, প্রত্যর্পণ, অর্থাৎ তাকে হ্যান্ড ওভার করতে হবে, কারণ সেইখানে একটা মামলায় সে অভিযুক্ত হয়েছিল এবং দণ্ডিত আসামি। আর হচ্ছে যে ওসমান হাদি, তার যে হত্যাকারীরা সে ভারতে ধরা পড়ছে, তাদেরকেও পাঠাতে হবে। এখন এটা তো একটা প্রক্রিয়া আছে। প্রক্রিয়া হচ্ছে যে আইনি প্রক্রিয়া, ভারতে এখানে একটা আইনি প্রক্রিয়া আছে, এবং আমাদের সাথে একটা বন্দি বিনিময় চুক্তি আছে। অর্থাৎ বাংলাদেশ ইচ্ছা করলে যদি তার দণ্ডিত কোনো ব্যক্তিকে ভারতের কাছে বলতে পারে যে তুমি তাকে পাঠিয়ে দাও। এই পাঠিয়ে দেওয়া প্রক্রিয়াটা কিন্তু একেবারে সহজ সরল না। এটাকে শুরু করবে বাংলাদেশের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বলবে যে এই ব্যক্তি এই অপরাধে করেছে এবং এই অপরাধে তিনি দণ্ডিত হয়েছেন, এবং তার যে বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে, তার আর অ্যাপিল করার কোনো সময় নেই। সেই ক্ষেত্রে এইসব কাগজপত্র, সার্টিফাইড পেপার যদি আমাদের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে ভারতীয় ফরেন মিনিস্ট্রিকে পাঠানো হয়, তাহলে ভারত সেইখানে একটা জুডিশিয়াল প্রসেস ইনিশিয়েট করবে, একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেবে বিষয়টা সঠিক কিনা, সঠিক ব্যক্তি কিনা, কাগজপত্রগুলো ঠিক আছে কিনা। তারপরে তারা যদি দরকার হয়, তারা কোর্টের, হায়ার কোর্টেরও তারা পারমিশন নিয়ে হ্যান্ড ওভার করে দেবে। এই প্রক্রিয়াটা বেশ জটিল এবং টাইম কনজিউমিং। সেখানে আরো, যেহেতু আমাদের একটা চুক্তি আছে, সেখানে বলা আছে যে যদি রাজনৈতিক ভাবে কেস হয়, কিংবা যদি কোর্টটা হয় কন্ট্রোভার্সিয়াল কোর্ট হয়, তাহলে তারা হয়তো নাও পাঠাতে পারেন।
তারা কেন, বাংলাদেশের জন্য একই কথা প্রযোজ্য। সুতরাং এখানে যে সে আসবে তারপরে আমাদের প্রধানমন্ত্রী যাবেন, এই জিনিসটা ওইরকম না। তবে এখানে কিন্তু একটা অপশন আছে, ডিপ্লোম্যাটিক অপশন আছে। তারা কিন্তু জুডিশিয়াল প্রসেসটা শুরু করতে পারেন। তারা বলতে পারেন যে এতদিনের টাইম ফ্রেমের মধ্যে আমরা এই প্রসেসটাকে সম্পন্ন করে আমরা এই যে দণ্ডিত ব্যক্তি তাদেরকে আমরা আপনাদের কাছে হ্যান্ড ওভার করবো। সুতরাং এখানেও কিন্তু ডিপ্লোমেসি করতে পারে, এটা একেবারে না হয়ে যাচ্ছে না। এখানে বাংলাদেশ পক্ষ থেকে যে কন্ডুসিভ এবং প্রপিশিয়াস যে কথা দুইটা বলা হয়েছে, এটার ভিতরে ডিপ্লোমেসি আছে। আর ভারত বলছে যে মেমোরেবল করতে চাই, অর্থাৎ আমরা চাই, কিন্তু যদি শেষ পর্যন্ত এই সফরটা না হয়, কারণ এই সফরটা না করার পেছনে কিন্তু ডোমেস্টিক একটা প্রেশার আছে, বড় ধরনের প্রেশার আছে, যেমন জামাত এবং এনসিপি এবং একটা ব্যাপক জনগোষ্ঠীও কিন্তু ভারত বিরোধী মনোভাব পোষণ করে। এখানে ওখানে যদি যায় এবং সেখানে যদি একটা ভালো পরিবেশে তাদেরকে মানে রিসিভ করা হয়, সেটা ডোমেস্টিক পলিটিক্স এর জন্য তারেক রহমানের বা বিএনপির জন্য সুবিধাজনক হবে না। তোমরা ভারতে যে ভারতের কথা অনুসারে তোমরা কাজ করতেছো, এবং এটা হলে জামাত, এনসিপি এবং অনেক ভারত বিদ্বেষী কিংবা এক্সট্রিমিস্ট অনেক দলের জন্য রাজনীতি করা কঠিন হয়ে যায়। আচ্ছা, আমি একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন আপনাকে করি। ধরেন এই মুহূর্তে যদি জামাত এনসিপি ক্ষমতায় থাকতো, আপনার কি মনে হয় এই ধরনের একটা আমন্ত্রণ এলে তারা যেত না? যদি বাংলাদেশের জন্য ভালো চায় এবং দেশের জনগণের যদি সুখ শান্তি চায়, তাহলে তো প্রত্যেক গভর্নমেন্টের উচিত তার প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক মেনটেন করা। একটা মানে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আর একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে যে সম্পর্কটা মেনটেন করা, সেটা করা তো প্রয়োজন। এবং সেটা যদি তারা করে, তারা দেশের জন্য ভালো হবে, তাদের জন্য ভালো হবে, প্রতিবেশীদের জন্য ভালো হবে, একটা উইন উইন সিচুয়েশন। কিন্তু সেটা তারা করবে কিনা আমার মনে হয় না। তারা তাদের তো রাজনীতির মূল পুঁজি হচ্ছে ভারত বিরোধিতা। এখন এই ভারত বিরোধিতাকে যদি আপনার ভারতের বন্ধুত্বে রূপান্তরিত করে ফেলেন, তাহলে তো রাজনীতি থাকে না। জি, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বরং তাহলে অপেক্ষাই করি, দেখা যাক কি দাঁড়ায়। তো আমি যদিও ব্যক্তিগতভাবে মনে করি যে এগুলো আসলে আলোচনা ছাড়া তো আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন। যা কিছু আপনি করতে চান না কেন, আলোচনা তো করতে হবে। এখন ধমক দিয়ে, অভিমান করে, রাগ দেখিয়ে আপনি আলোচনায় জয়ী হয়ে যাবেন, এটা অনেক সময় হয়তো বড় দেশের ক্ষেত্রে সম্ভব হতে পারে, কিন্তু ছোট প্রতিবেশীর পক্ষে সম্ভব কিনা আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, এটা নিয়ে পলিটিক্যাল অনেক সমস্যার আমাদের জন্য সৃষ্টি হতে পারে। আমরা চাইবো তো যে ভারতের সাথে একটা সুসম্পর্ক থাকুক, এবং বাংলাদেশের সাথে ভারতের অনেক অর্থনৈতিক বিষয় আছে, গ্যাসের বিষয় আছে, বিদ্যুতের বিষয় আছে। ভারত থেকে আমরা 3000 মেগাওয়াট বিদ্যুৎ আনি। আদানির ধরেন 1500 মেগাওয়াট, কিন্তু ভেড়ামারা, তারপরে ত্রিপুরা এবং নেপাল থেকেও 40 মেগাওয়াট বিদ্যুৎ আসে ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে। সুতরাং এখানে সম্পর্কটা থাকা ভালো, যাতে ভারতও সুবিধাপ্রাপ্ত হয়, বাংলাদেশও সুবিধাপ্রাপ্ত হয়। যেমন আমাদের একটা 131 কিলোমিটারের একটা পাইপলাইন তৈরি করা হয়েছে এই ভারতের নমলগড়ি রিফাইনারির থেকে আমাদের উত্তরবঙ্গের সৈয়দপুর, খুব সম্ভব সৈয়দপুর পর্যন্ত একটা করা হয়েছে পাইপলাইন। ওই পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসে এবং হাই স্পিড ডিজেল, সার্ফে ফার্নেস অয়েলও আসে। একটা ফিনিশড অয়েল প্রোডাক্টস আসার জন্য পাইপটা লাইনটা তৈরি করা হয়েছে। ওইটা ইউটিলাইজ করে কিন্তু আমরা আমাদের জ্বালানি সমস্যার কিছুটা হলেও সমাধান করতে পারি, কারণ আমাদের তো ডিজেল দরকার। আমাদের তো বিভিন্ন ক্ষেত্রে ডিজেলের একটা ব্যাপক প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, আমরা অন্য একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। এমনি আপনি ডিজেলের প্রসঙ্গ তুললেন, আমরা হয়তো জ্বালানি সমস্যা নিয়েও কথা বলতে চাইতাম, কিন্তু এটা নিয়ে এরই মধ্যে অনেক আলাপ হয়ে গেছে। আমি একটু অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, সেটা হলো
যে এই সরকার ক্ষমতায় আসার পর আমিও বিভিন্ন জনকে বলেছিলাম এবং অনেকের সঙ্গে আমার আলাপও হয়েছিল। আমার একটা সাজেশন ছিল যে আপনারা যদি প্রথম কোনো একটা প্রতিষ্ঠানকে সক্রিয় এবং কার্যকর করতে হয় তাহলে দুদককে করেন। কিন্তু আমি দেখলাম এই সরকার দুদককেই সবচেয়ে পরে হাত দিল এবং অনেকদিন পরে প্রায় বলা হয় থাকে দায়িত্ব নেওয়ার পরে 180 দিন হয়ে গেছে ওনারা দায়িত্ব নেওয়া হয়, কেন 14 দিন পরে আগের দুদকের কমিটি সবাই পদত্যাগ করে চলে গিয়েছিল। তারপরে এতদিন এটা কিন্তু ফাঁকাই ছিল। তো সর্বশেষ দেখলাম আমরা যে সোমবার দিন নতুন দুদকের চেয়ারম্যান এবং দুজন কমিশনারকে নিয়োগ করা হলো। তো এতদিন পরে যখন তারা নিয়োগ করলো, আমার তো প্রত্যাশা ছিল যে এমন কাউকে নিয়োগ দেওয়া হবে যাকে দেখে আমরা বলবো বা কি সুন্দর একটা কমিশন হয়েছে, এখন যদি কিছু হয়, অথবা তার এমন এমন অতীত থাকবে যে অতীত গুলো আমরা আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে প্রকাশ করতে পারবো যে এই লোকের দ্বারাই কিছু করা সম্ভব, এমন মনে হচ্ছে। যাকে নিয়োগ দেওয়া হলো মিস্টার AKM আসাদুজ্জামান, উনি আমাদের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন বিচারপতি। সবাই ভালো হয়, আবার বিচারপতিরা অবসর নেওয়ার পর অনেকে জেলেও যান, দুই ধরনের আমাদের দেশে আছেন। কিন্তু যাকে নিয়োগ দেওয়া হলো তাকে নিয়োগ দেওয়ার পর আপনি কি দুদক নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন? না, প্রথমত দুদক নিয়ে আমি কোনো সময় খুব আশাবাদী ছিলাম না, কারণ দুদককে এমন ভাবে গঠিত করা হয়েছে, সব সরকারি দুদক তো গঠিত হয়েছে বিএনপি আমলে, এমন ভাবে গঠিত হয়েছে দুদক যে সরকারি কর্মকর্তা যারা যদি দুর্নীতি করেন তাদেরকে আপনার ধরার এটা খুব জটিল করা। আপনি দেখুন যে স্ট্রাকচারালি দুদক হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বিকলাঙ্গ। আমি একটা স্ট্যাটিস্টিক্স দেই, এখন তো দুদক খুব একটা স্ট্যাটিস্টিক্স রাখে না। দুদকে আপনার প্রতি বছর 15,000 থেকে 20,000 অভিযোগ আসে। এখন তার ভিতর থেকে 1,000 কিংবা তারও কম অভিযোগকে অনুসন্ধান করে, তারপরে তার ভিতর থেকে 400-500-কে অনুসন্ধানকে তারা তদন্ত করে, চার্জশিট হয় 200-250 এবং অভিযুক্ত হয় গড়ে 150-160। আপনি চিন্তা করেন, আপনার একটা কান্ট্রি, সেখানে 18-20 কোটি লোক, তা এবং দুর্নীতিতে সে বহুবার ফার্স্ট হয়েছে, সেই দেশে আপনার 100-150 মাত্র লোক দুর্নীতির জন্য দণ্ডিত হয়। তার মানে যে দণ্ডপ্রাপ্তের দিক থেকে, দণ্ডপ্রাপ্ত না হলে তো আপনি বলতে পারবেন না যে সে একজন দুর্নীতিবাজ লোক। সেই হিসাবে পৃথিবীতে সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশ হচ্ছে বাংলাদেশ। আমি আরেকটা উদাহরণ দিই, সিঙ্গাপুর হচ্ছে দুর্নীতিতে খুবই কড়া, সেখানে দুর্নীতি হয় না বলেই চলা হয়, ধরা হয়। একেবারে প্রথম দিকে দুর্নীতিমুক্ত রাষ্ট্রের মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর। আপনি দেখেন সিঙ্গাপুরের লোক সংখ্যা আমাদের তুলনায় 30 ভাগের 1 ভাগ। সিঙ্গাপুরে 600-700 লোক প্রতি বছর দুর্নীতির দায়ে দণ্ডিত হয়। তার থেকে আপনি বুঝতে পারেন যে আমাদের এইখানের এই দুদক একেবারেই একটা অকর্মণ্য প্রতিষ্ঠান। আরেকটা হচ্ছে যে যাদেরকে এইখানে দেওয়া হয়েছে তারা খুবই যে জাতীয়ভাবে পরিচিত কোনো ব্যক্তি নন, এবং তারা যে দুর্নীতি বিরোধী কোনো কর্মকাণ্ড করছেন, মানে যথেষ্ট ভাবে দুর্নীতির এগেনস্টে কার্যকরী ছিলেন, এই ধরনের বিষয় খুব একটা জানা যায় না, কারণ তাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জাতি খুব একটা জানে না। হয়তো এখন জানবে, এখন তারা হয়তো জানবে যে এদের পাস্ট কি। কিন্তু অনেক লোক তো আছে এই দেশে যারা দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, সোচ্চার ছিল, অনেস্ট ছিল। আপনার সরকারি বেসরকারি বড় পদে থেকেও তারা কোন রকমের দুর্নীতির সাথে জড়াননি, এরকম লোক এই জাতিতে নাই, আছে। তবে আমি মনে করি কি দুদককে পুনর্গঠন করা উচিত এইভাবে যে প্রত্যেকটা দুদকের যে এখন আছে 5,000-এর মতো স্টাফ, সেখানে আরো আপনার 10-15,000 স্টাফ কিন্তু বাড়ানো যায়। প্রজাতন্ত্রের অনেক জায়গায় অনেক কর্মচারীরা আছেন, তাদের কর্ম নাই, আপনি তাদের খুব কম কাজ করেন। আমি নাম বলতে চাচ্ছি না, তারা হয়তো বিব্রত হবেন। তাদেরকে ধরে এনে
রিঅ্যাসাইন করা যায় দুদকে, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ সেল করা দরকার। সেখানে দুদকের লোক থাকবে, সেই মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরের কর্মকর্তারা দুই একজন থাকবেন, আইনবিদ থাকবেন, সিভিল সোসাইটির লোকও থাকতে পারে। এখন সেই সেলটা দুর্নীতি প্রতিরোধ করবে, এবং দুর্নীতি যদি হয় সেইখানে তারা যেন তদন্ত করে চার্জশিট তারা দিতে পারে, তারা যেন নিজেরাই চার্জশিট দিতে পারে। যেমন চুরি হলে একটা অধিদপ্তরে চুরি হলে কি করে, সেখানে সাথে থানায় জানায়। এইখানে কি হচ্ছে যে আপনি দুদকের হেড অফিসে জানাবেন, তারা প্রথমে অনুসন্ধান করবে, যদি এলিমেন্ট পায় দুর্নীতির তাহলে তারা তখন তদন্ত করবেন। তদন্ত করার পরে চার্জশিট কিন্তু ওই কমিশন ছাড়া কেউ দিতে পারে না, চার্জশিট কিন্তু কমিশন ছাড়া কেউ দেওয়ার কোনো এখতিয়ার নাই। এখন এইভাবে যদি চলে তাহলে আপনি কয়টা চার্জশিট দিতে পারবেন? সুতরাং দুদককে ভেঙে দিয়ে নতুন ভাবে এইভাবে যদি দুদক করা হয়, যে দুর্নীতি বিরোধী, দুর্নীতি প্রতিরোধ সেল যদি থাকে প্রত্যেকটা বড় বড় অর্গানাইজেশনে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, এবং যেসব জায়গায় দুর্নীতি হয় বড় বড় বিজনেস প্রতিষ্ঠানে, সেইখানে যদি দুদকের স্থায়ীভাবে থাকে তাহলে দুর্নীতি কমে আসবে। আর যদি দুর্নীতি কমে না আসে তাহলে শেখ হাসিনার যেভাবে পতন হয়েছে, ইউনূসের যেমন পতন হয়েছে, এরশাদের যেমন পতন হয়েছে, দুর্নীতি আমাদের নাম্বার 1 এনিমি। বাংলাদেশের জন্য দুর্নীতি হচ্ছে একটা মরণ ব্যাধি, ক্যান্সার।